প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। এক ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল চায়ের দোকানে। উচ্চশিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে অনার্স এবং মাস্টার্স করেছেন। বর্তমানে একটি এনজিওতে বড় কর্তা হিসেবে কাজ করছেন। তো চায়ের দোকানে আমার টিমমেট ছিলেন তিনি, মাঝে মধ্যে একই চায়ের দোকানে দেখা হয়ে যেত, চা খেতাম। তো সেখানে হঠাৎ করে আমার সঙ্গে কথা প্রসঙ্গে দুঃখ প্রকাশ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের মত প্রকাশের স্বাধীনতায় যে সায় ছিল না, বা মত প্রকাশের স্বাধীনতা বরদাস্ত করতো না, বা কতটুকু ইনটলারেন্ট ছিল অন্তর্বর্তীকালীন সরকার মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে, এই বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। তো অ্যাক্টিভলি পলিটিক্স করেন না, কিন্তু আওয়ামী মনা, তো হতেই পারে। তো তিনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো কোনো মত প্রকাশের স্বাধীনতাই নেই। এটি গত বছরের শেষের দিকের কথা, 2025-এ। তো আমি জিজ্ঞেস করলাম, দু একটি উদাহরণ দিন, কোথায় কোথায় মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে এবং কিভাবে করেছেন তারা, কে করেছেন। তো তখন আমাকে বললেন যে এই যে ধরুন তোফায়েল আহমেদের মতো একজন জাতীয় নেতা মারা গেলেন, এই খবরটি কোনো পত্রিকায় আসতে দিল না অন্তর্বর্তীকালীন সরকার। ভেবে দেখুন কতটা ফেসিবাদী তারা। প্রিয় দর্শক শ্রোতা, আমি তার এই তথ্যটি হজম করতে আমার একটু কষ্ট হচ্ছিল। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি তো এই দেশেই থাকি, আমি তো জানি না তোফায়েল আহমেদ মারা গেছেন, আপনি কি করে জানলেন, বা আপনার এই খবরের সত্যতা কতটুকু, সোর্স কি। তা আমাকে বলেন, আপনি জানেন না, আপনি ফেসবুকে ঢুকেন না, ফেসবুকে ঢুকে দেখেন এটাই খবর। তো অবাক হলাম, কষ্টও পেলাম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্স মাস্টার্স করে একজন মানুষ, এনজিও কর্তা, তার খবরের উৎস ফেসবুক। তো আমার অনেক কাছের মানুষ, পরিচিত জন, বন্ধু, তাদেরও দেখছি অনেক সময় চাঞ্চল্যকর খবর পরিবেশন করেন। দৌড়ে চড়ে বসি খবর শুনলে, জিজ্ঞেস করি খবর কোত্থেকে পেলেন, খুব মজার খবর তো, ও ফেসবুক, ফেসবুকে আছে না। তো প্রিয় দর্শক শ্রোতা, এইটি দুঃখজনক হলেও কিন্তু সত্যি। আমি জানি অনেকের সঙ্গে মিলে যাবে আমার এই গল্প। সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম, যাই বলি না কেন, এগুলো সবই সামাজিক যোগাযোগ মাধ্যম, আলাদা আলাদা প্ল্যাটফর্ম। তো সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আর শুধু সামাজিক যোগাযোগের কাজে ব্যবহৃত হয় না, একে অপরের খোঁজখবর নেওয়া, শুধু এই কাজেই ব্যবহৃত হয় না। এখন বাংলাদেশের মতো দেশের অনেক মানুষের জন্যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষভাবে ফেসবুক, হয়ে উঠেছে খবরের প্রধান উৎস, তথ্য সংগ্রহের প্রধান উৎস। বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী তথ্য সংগ্রহ করেন কিংবা খবর সংগ্রহ করেন বা আপডেটেড থাকেন ফেসবুকের সহযোগিতায়। তারা ধরে নিয়েছেন তারা আপডেটেড থাকেন। আসলে আপডেটেড থাকবার বিষয়গুলো, যে গল্পটি বলছিলাম, তোফায়েল আহমেদ এখনও জীবিত আছেন, এখনও মরেননি, অথচ গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে তাকে মেরে ফেলা হয়েছিল। তো এরকম আপডেটেড থাকা যায় ফেসবুকের খবর নিয়ে যদি কেউ থাকেন। তো প্রিয় দর্শক শ্রোতা, অনেকের মনে কষ্ট হবে আমার এই কথা শুনে, কিন্তু এটি তো নিরেট সত্যি কথা। নিশ্চয়ই আমরা অনেকেই এখনও খবর সংগ্রহের জন্য ফেসবুককে প্রধান উৎস মনে করছি। আচ্ছা, তো এখন কথা হলো, অর্থনীতিতে একটি সহজ কথা আছে, চাহিদা ও যোগান, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আচ্ছা, তো সেটি হলো, কোনো জিনিসের যদি চাহিদা থাকে তাহলে যোগান কিন্তু হয়ে যাবে, নিজে নিজেই হয়ে যাবে। কোনো জিনিস মানুষ চাইছে, পাওয়া যাবে সেটি। কেউ না কেউ কোনো না কোনোভাবে সংগ্রহ করবেন, করে সেটি হাজির করবেন আমাদের সামনে। অর্থাৎ পণ্যের চাহিদা থাকলে, ক্রেতা থাকলে, বিক্রেতা কিন্তু চলে আসবেন, দেরি হবে না। বরং বিক্রেতারা সবসময় আগে থাকেন, এক কদম আগে চলেন ক্রেতার চাইতে। এমনকি কখনো কখনো ক্রেতা জানেন না কোনো পণ্য সম্পর্কে, ক্রেতার প্রয়োজন হয়নি সেই পণ্য, ফিল করেননি কোনোদিন সেটি নেসেসিটি, কিন্তু বিক্রেতারা সেইটি বানিয়ে, সেইটি আমাদের বুঝিয়ে যে এই পণ্য আপনার খুব দরকার, তখন আমাদের কাছে বিক্রি করেন। তার মানে বিক্রেতারা সবসময় এক কদম আগে। আর যেহেতু ইতিমধ্যে চাহিদা তৈরি হয়েছে, আমরা ফেসবুকের উপর নির্ভরই করছি খবর সংগ্রহের জন্য, প্রধান উৎসই মনে করছি ফেসবুককে খবরের জন্য, তাই খবর সাপ্লাই দেওয়ার লোক ও সংখ্যায় অনেক বেড়ে গেছেন প্রিয় দর্শক শ্রোতা।
অসংখ্য আনরেজিস্টার্ড বা অনিবন্ধিত নিউজ পেজ খুলে গেছে ফেসবুকে, হাজার হাজার। প্রত্যেকটি পেজই নিউজ পরিবেশন করছে আপনার আমার জন্যে, চমৎকার টাইটেল দিয়ে, চমৎকার তথ্য দিয়ে, চাঞ্চল্যকর তথ্য দিয়ে, যেসব তথ্য বা টাইটেল দেখলে আমরা নড়ে চড়ে বসি এবং সেই টাইটেল দেখলে আমাদের ক্লিক করতে ইচ্ছে করে, ভেতরে ঢুকতে ইচ্ছে করে, খবরটি জানতে ইচ্ছে করে এবং আমরা সেটি বিশ্বাস করে বসি। আমরা একবারও খেয়াল করি না যে এত চাঞ্চল্যকর ঘটনা কি ঘটা সম্ভব, এটি কি বাস্তব, এটি কি সত্যি। ক্রস চেক করা যেটাকে বলে, আরও কোনো মাধ্যমে চেক করব, অনেকের পক্ষে হয়ে ওঠে না। ওটাই হয়ে ওঠে তার খবরের প্রধান উৎস। ওই খবর তিনি বিশ্বাস করতে শুরু করেন এবং বিশ্বাস না, সবচেয়ে বিপজ্জনক হলো আমরা সেটি আবার শেয়ার করতে শুরু করি। এটি আরও বিপজ্জনক প্রবণতা। আপনি নিজে পড়েছেন একটি ভ্রান্ত খবর, আপনি জেনেছেন, আপনি রংলি আপডেটেড থেকেছেন বা নিজেকে আপডেটেড মনে করছেন, সেটি অতটা ক্ষতিকারক না প্রিয় দর্শক শ্রোতা। যখন আপনি সেটি শেয়ার করতে শুরু করবেন তখন সেটি বিপজ্জনক হয়ে ওঠে কারো না কারোর জন্য এই সমাজে। তো শেখ হাসিনা আমলে যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল সেটি কিন্তু এখন নেই, সেটি বাতিল হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সাইবার সিকিউরিটি অধ্যাদেশ জারি করেছিল। তো সেই সাইবার সিকিউরিটি অধ্যাদেশ এখন আর নেই, সেটি এখন হয়ে গেছে সাইবার সুরক্ষা আইন। গত 10 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদে এই বিল আনা হয়েছিল, উত্থাপিত হয়েছিল এবং সেটি পাশও হয়েছে। সাইবার সুরক্ষা আইন নামে বিলটি পাশ হয়েছে জনগণকে সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা বা সাইবার সুরক্ষা দেবার জন্য। তো আসলে কি আমরা সাইবার স্পেসে সুরক্ষিত? সরকারকে আমাদের নিরাপত্তা দিতে পারছে না, বাস্তবতা তো সেরকম বলে না প্রিয় দর্শক শ্রোতা। তো এখন যে আইনটি হয়েছে সাইবার সুরক্ষা আইন, এই আইনে যথেষ্ট ফাঁকফোকর রয়েছে। আর যেটি বলছিলাম, অনিবন্ধিত নিউজ পেজ হাজারে হাজারে, এবং যা ইচ্ছে তাই লিখছে, আমার সম্পর্কে লিখছে, আপনার সম্পর্কে লিখছে, সাধারণ মানুষকে বাদ দিচ্ছে না, সেলিব্রিটিকে বাদ দিচ্ছে না, এমনকি প্রধানমন্ত্রীকে পর্যন্ত ছেড়ে কথা কইছে না। তারা প্রধানমন্ত্রীর নামেও যে এই পেজগুলো থেকে যে কোনো খবর তার পরিবার সম্পর্কে, পারিবারিক গোপনীয়তা লঙ্ঘন করে, তার সেন্সিটিভিটিকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে যে কোনো সময় তারা যে কোনো খবর দিয়ে দিচ্ছে। তাহলে যেখানে দেশের প্রধানমন্ত্রী নিরাপদ না, সংসদ সদস্যরা নিরাপদ না, তাদের নামেও যা ইচ্ছে তাই লেখা হয়েছে, যা ইচ্ছে তাই খবর পরিবেশন করা হচ্ছে এই পেজগুলো থেকে। তাহলে এইটি কোনো ভালো কথা না, আমরা কেউ নিরাপদ না। আর এর বাইরেও কিন্তু এই তো বললাম নিউজ পেজের কথা। আর নিউজ পেজগুলো অনেক সময় এমনভাবে তৈরি, আপনার কাছে মনে হবে, এবং কিছু ইউটিউব চ্যানেলও আছে, যেমন ধরুন সময় টিভিকে নকল করে লোগোটি একদম দেখতে সময়ের মতো কিছু নিউজ দিয়ে দিচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট টিভি কিংবা অন্য কোনো টিভি চ্যানেল আই, এটা সেটা, আজকাল প্রত্যেকটি নিউজ পেপারের, প্রত্যেকটি টিভি স্টেশনের, টিভি চ্যানেলের কিন্তু ইউটিউব চ্যানেল আছে। তো প্রত্যেকটি ইউটিউব চ্যানেল যেগুলোতে ভিউজ বেশি, হুবহু ওগুলোকে নকল করে সামান্য পার্থক্য, যেমন যুগান্তর মনে করুন, যুগান্তর বানানে এর জায়গায় ও এর জায়গায় এ দিয়ে একটি চ্যানেল বানিয়ে ফেলছে, লোগোটি একদম কাছাকাছি, সামান্য পরিবর্তন। তো এইভাবে এই জালিয়াতির মাধ্যমে, এই হীন পন্থা অবলম্বন করে ভিউ ব্যবসায়ীরা, যারা এই প্রধান উপার্জনের মাধ্যম তাদের এই বিষয়গুলো, তারা কিন্তু দেশের মানুষকে বিপদে ফেলে দিচ্ছে। তারা যে কাউকে সাইবার বুলিংয়ের শিকার করছেন, যে কারো নামে অপপ্রচার চালাচ্ছেন, মানহানিকর খবর কিংবা বিভ্রান্তিকর খবর চালিয়ে দিচ্ছেন। তারা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ তৈরি করছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে খবর প্রচার করছেন, অপপ্রচার চালাচ্ছেন, ইচ্ছে করে কাজগুলো করছেন এবং পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছেন অনেক সময়। তো কখনো জাস্ট শুধু ভিউজ পাওয়ার আশায় কিছু ভিউ পাওয়া যাবে, কিছু টাকা উপার্জন হবে, কখনো ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। তাদের আবার উদ্দেশ্য অন্যরকম, বিদ্বেষ সৃষ্টি করা, ঘৃণা সৃষ্টি করা, পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টি করা, নারীদের মর্যাদাহানি করা, তাদের সম্পর্কে যে কোনো সংবেদনশীল খবর, ছবি প্রচার করা, প্রকাশ করা, এইসবের বিরুদ্ধে সাধারণ মানুষের কোনো প্রতিকার নেই, প্রতিকার পাবার কোনো ব্যবস্থা নেই এবং নতুন আইনে সেই ব্যবস্থাগুলো আসলেই নেই। তো তাই আমরা আসলেই বিপদে আছি, ভয়াবহ বিপদে আছি। আর প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনি এই শ্রেণীতে পড়েন, ফেসবুক আপনার প্রধান খবরের উৎস হয়ে থাকে, তাহলে সত্যিকার অর্থে আপনিও বিপদে আছেন। তাই সবাইকে অনুরোধ করব, আমরা ফেসবুকে খবরের প্রধান উৎস বানাবো না। মেইন স্ট্রিম সংবাদপত্র, টিভি স্টেশন, ইউটিউব চ্যানেল, এগুলোর বাইরে আমরা যাব না খবর সংগ্রহের জন্য অন্তত। আর কোনো একটি সংবেদনশীল কিংবা চাঞ্চল্যকর খবর যদি আমরা দেখি, আমরা এবার ক্রস চেক করে নিব অন্য কোনো জায়গায়, সেটা বিশ্বাস করা এবং শেয়ার করতে শুরু করব না। এটি একটি অপরাধ করছি আমরা না জেনে, যদি করছি।
আর এইটি এক্ষুনি বন্ধ করতে হবে, কারণ না হলে আপনি আমি কেউ নিরাপদ না, আপনি নিরাপদ না, আপনার পরিবার নিরাপদ না। যে কোনো সময় আমাদের মানহানি ঘটতে পারে, যে কেউ আমাদের নামে আমাদের ছবি দিয়ে, আমাদের ব্যক্তিগত তথ্য দিয়ে যা ইচ্ছে তাই আমাদের নামে লিখতে পারে, প্রচার করতে পারে। এবং যেহেতু আমাদের মতোই অনেক মানুষ আছেন, তারা সেগুলো বিশ্বাস করতে শুরু করবেন, শেয়ার করতে শুরু করবেন। একবার ভেবে দেখুন তখন আপনার আমার অবস্থান কোথায় যাবে। আর অনেক নারী গত কয়েক বছরে আত্মহত্যা পর্যন্ত করেছেন এই শুধু এই সোশ্যাল মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে, মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে, ছবি দেওয়া হয়েছে, ব্যক্তিগত প্রাইভেসি লঙ্ঘন করে ব্যক্তিগত তথ্য শেয়ার করা হয়েছে, ছবি শেয়ার করা হয়েছে, ইন্টিমেট মোমেন্ট পর্যন্ত মানুষের শেয়ার করা হচ্ছে। তো এগুলো কোনো ভালো কথা না। আর এগুলো থেকে বেঁচে থাকবার উপায় হলো সরকারকে এই সাইবার সুরক্ষা আইন আরও কঠোর করতে হবে। কঠোর করতে হবে, যারা এই অপপ্রচার করছে, অনিবন্ধিত কোনো খবরের পেজ থাকতে পারবে না ফেসবুকে, থাকতেই পারবে না, তাদেরকে আউট করতে হবে ফেসবুক থেকে। সরকারকে এই মনিটরিং কঠোরভাবে করতে হবে। অনেকে হয়তো ভাববেন এটি সরকার করতে গেলে আমাদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব হবে না, হবে না। এইটার নাম মত প্রকাশের স্বাধীনতা না। আপনি যে কোনো লোকের নামে, যে কোনো প্রতিষ্ঠানের নামে, এমনকি ব্যবসায়ীরা এখন নিরাপদ না। অনেক ব্যবসায়ী দেখা গেছে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে, তাদের অনেক তথ্য আছে, ব্যবসায়ীদের অনেক সিক্রেসি আছে। তো সেই সব তাদেরকে দিয়ে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে হেয় করা হবে, খবর ছাপা হবে, এটা করে ওটা করা হবে, তাদের কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়া হচ্ছে। তো কেউ নিরাপদে নেই আমরা এখন। তাই সরকারকে কঠোরভাবে এই আইনটি ফিরিয়ে আনতে হবে। যেখানে যেখানে দরকার, যে ভুয়া খবর কেউ কারো বিরুদ্ধে দিলেই কোনো যাচাই বাছাই ছাড়া তাকে আইনের আওতায় আনতে হবে। 10 বছর 20 বছর সাজা দিতে হবে তাকে, জেল থেকে আর যাতে কোনোদিন বেরোতে না পারে। কখনোই আমরা এটিকে মত প্রকাশের স্বাধীনতা মনে করব না, কোনো কারণ নেই। কারো বিরুদ্ধে ভুয়া তথ্য দেওয়া যাবে না, ঘৃণাবৃদ্ধির সৃষ্টিকারী কোনো তথ্য দেওয়া যাবে না, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যাবে না, সব কিছু, কাউকে ব্ল্যাকমেল করা যাবে না, রেফারেন্স ছাড়া, অনুমতি ছাড়া কারো কোনো ছবি, তথ্য, ব্যক্তিগত এইসব ব্যবহার করা যাবে না। এই বিষয়ে কঠোর কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং এইটি দেশের মানুষ উৎসাহিত করবে সরকারকে। সরকারের কোনো এটি মনে করবার কারণ নেই শেখ হাসিনা আমলে এই বিষয়গুলো ছিল। প্লাস সেই আইনে শেখ হাসিনা আমলে যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল, সেখানে আরেকটি খারাপ বিষয় ছিল, কিছু বিষয় ছিল এগুলোকে যে কোনোভাবে ডিফাইন করা যেত। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ধারাগুলোকে তাদের মতো করে ডিফাইন করে বহু লোককে জিম্মায় নিয়েছে, কাস্টডিতে নিয়েছে, সাজা দিয়েছে, জেল জুলুমের শিকার করেছে। তো সেই বিষয়গুলো আসতে পারবে না। এর বাইরে যেগুলো বলছিলাম, সাইবার বুলিং, সাইবার ক্রাইম, এগুলোকে ঠেকাবার জন্যে কঠোর ধারা প্রয়োগ করতে হবে। ধারা না থাকলে সৃষ্টি করতে হবে। এই মুহূর্তে নেই ধারা, সুরক্ষা আইনে ধারাটি রাখা হয়নি, ধারাগুলো নেই, সেই ধারাগুলো ফিরিয়ে আনতে হবে এবং যারা এইসব অপরাধ করবেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এমনকি কেউ যদি কারো কোনো কিছু হুবহু নকল করবার চেষ্টা করে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, কারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যেমন ধরুন সময় টিভি, তারা কোনো একটা খবর যদি প্রকাশ করে, তারা দায়িত্ব নিয়ে করবে, তাদেরকে ধরা যাবে। কিন্তু আপনি সময় টিভির বানান একটু এদিক ওদিক করে কেউ আরেকটি চ্যানেল বানিয়ে ফেলেছে, আপনি তাকে কীভাবে ধরবেন? ধরতে পারবেন না। তাই এইসব শয়তানকেও ধরতে হবে, এই সবগুলোকে আইনের আওতায় আনতে হবে, কঠোরভাবে সেগুলো প্রয়োগ করতে হবে এবং দেশের মানুষ সেটি অ্যাপ্রিসিয়েট করবে। এবং এটি আমাদের প্রয়োজন এখন ব্যক্তিগত নিরাপত্তার জন্য, জাতীয় নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এটি অনতিবিলম্বে করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।